নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে ভারতবর্ষের ইতিহাস, সংস্কৃতি এবং জীবন আদর্শকে। অর্থাৎ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে ঠিক কোন চোখে দেখেছিলেন এবং কেনই বা তিনি ভারতবর্ষের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের সচেতন করে দিয়ে গর্ববোধ করতে বলেছিলেন। আর এই ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষের অবনতির কারণগুলো কি কি, কেনই বা ভারতবর্ষ স্বাধীন হবার এতগুলো বছর পরও ভারতবর্ষ আজও একটি তৃতীয় বিশ্বের দেশ বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির মধ্যেই পড়ে। দেখুন, আমরা এই ভিডিওতে 5টা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা পয়েন্টই কিন্তু যথেষ্ট আই ওপেনিং হতে চলেছে। তাই ভিডিওটা পুরোটা দেখতে অনুরোধ রইল। আশা করি আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা দেশের বর্তমান পরিস্থিতি জানতে পারবেন, দেশে যে এত সমস্যা আছে তার মূল কারণগুলো আপনারা বুঝতে পারবেন এবং এই সমস্যা সমাধানের জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথম কারণ হলো জনসাধারণকে অবহেলা করা। ভারতবর্ষের অবনতির অন্যতম প্রধান কারণই হলো দেশের সাধারণ মানুষকে অবহেলা করা। এটাই আমাদের প্রথম জাতীয় পাপ এবং অবনতির অন্যতম কারণ। সমাজে আমরা যাদের নিচু তলের মানুষ মনে করি, যেমন জেলে, তাঁতি, মুচি, মেথর, ডোক, এছাড়া শ্রমিক শ্রেণী যারা নীরবে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে কিন্তু তারা তাদের ন্যায্য মর্যাদা এবং পারিশ্রমিক ঠিকঠাক মতো পাচ্ছে না, তাদেরকেই দেশের ধনী এবং প্রভাবশালী মানুষেরা দীর্ঘদিন শোষণ করে চলেছে। স্বামীজি দেখেছিলেন দেশের এত দরিদ্র এবং অসহায় মানুষদের সাহায্য করবার কেউই নেই, সমাজে উপরে উঠবার এদের কোনো একটা উপায় নেই। একবার ভেবে দেখুন বন্ধুরা, স্বামীজি আজ থেকে 130 বছর আগে অর্থাৎ ব্রিটিশ রাজত্বকালে এই সমস্ত ঘটনা দেখেছিলেন, কিন্তু আজকে 21 শতকে দাঁড়িয়েও ভারতবর্ষের বিশাল অঙ্কের মানুষের বেঁচে থাকবার জন্য বেসিক জিনিসগুলোই নেই। পেটে খিদে আছে কিন্তু খাবার নেই, শরীর ঢাকবার জন্য পোশাক নেই, আর নাই আছে মাথার ওপর ছাদ। শিক্ষা তো আসে এর অনেক পরে। নেতা মন্ত্রীদের দেশের সাধারণ মানুষের কথা শুধু ভোটের সময় মনে পড়ে এবং ভোটের পর এরা সেই ভোটারদের ভুলে যায় যেই ভোটাররা এদের ভোট দিয়ে জিতিয়েছিল। নিজেদেরকেই এরা সর্বেসর্বা মনে করে। বেশিরভাগ নেতা মন্ত্রীরাই দেশের সাধারণ মানুষকে নিজের ভোট ব্যাংক বলে মনে করে। সেই সময় ব্রিটিশরা ভারতীয়দের শোষণ করত এবং আজকের দিনে দাঁড়িয়ে বড় বড় নেতা মন্ত্রী এবং অসাধু ব্যবসায়ীরা দেশের সাধারণ মানুষকে শোষণ এবং অত্যাচার করে চলেছে। দেখুন, আমি এটা বলছি না যে দেশের সবাই খারাপ, কিছু ভালো নেতা মন্ত্রী এবং রতন টাটা স্যারের মতো ভালো ব্যবসাদারও আছে যারা শিল্প তৈরি করছে, ইন্ডাস্ট্রি তৈরি করছে, কর্মসংস্থান তৈরি করে দেশের জিডিপিতে অংশগ্রহণ করছে, দেশকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলছে, যদিও তারা সংখ্যায় খুবই কম। স্বামীজির মতে দেশের অবনতির মূল কারণই হলো জনসাধারণকে অবহেলা করা এবং এইটাই হলো জনসাধারণের দারিদ্রতার অন্যতম মূল কারণ। দ্বিতীয় কারণ হলো ধর্মের নামে জনসাধারণকে শোষণ করা। স্বামীজির মতে হিন্দু ধর্মের মতো এমন কোনো ধর্মই নেই যেই ধর্ম এক উচ্চ আদর্শ প্রচার করে থাকে, যেই ধর্মে এত বৈজ্ঞানিক সত্যতা রয়েছে। আবার হিন্দু ধর্মের মতো এমন কোনো ধর্মই দেখাতে পারবেন না যেই ধর্ম গরিব এবং অসহায় মানুষদের শোষণ ও অত্যাচার করে। সব থেকে বেশি গোঁড়ামি ও কুসংস্কার হয়তো হিন্দু ধর্মেই রয়েছে এবং এই গোঁড়ামি ও কুসংস্কার এক শ্রেণীর মানুষ তৈরি করেছিল। আমরা সবাই দেখছি যে দেশে এত গরিব মানুষ, কিন্তু এই গরিব মানুষদের সাহায্য করবার জন্য কটা মানুষই রয়েছে। স্বামীজির মতো কতজনের লক্ষ লক্ষ অনাথ গরিব মানুষদের জন্য প্রাণ কাঁদে। ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে এখনো বিভিন্ন সিগনালে মায়েদের ভিক্ষা করতে দেখা যায়। অনেক বাচ্চাদের তো আবার বিভিন্ন হোটেলে খুবই কম পারিশ্রমিকের পরিবর্তে একটু বাসন মাজতেও দেখা যায়। শিশুদের পাচার হয়, শিশুদের উপর অত্যাচার হয়। যেই বয়সে এই সমস্ত বাচ্চাদের খেলা করা এবং পড়াশোনা করা দরকার, সেই বয়সে এরা কাজ করে চলেছে। এইগুলোকে বন্ধ করবার জন্য দেশের সরকার এবং আমরা কটা স্টেপই বা নিয়েছি। মূলত অশিক্ষার কারণেই এখনো দেশে জাতিভেদ প্রথা রয়েছে, অস্পৃশ্যতা রয়েছে এবং রয়েছে এক জঘন্য কুসংস্কার। দেশের প্রত্যেকটা সম্প্রদায় এবং ধর্মের মানুষেরাই নিজেদের ধর্মকে খুবই বড় করে মনে করে, ধর্মে গোঁড়ামি দেখায়। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সমান এবং প্রত্যেকটা ধর্মই সত্যকে জানবার সন্ধান দেয়। তাই ধর্মের নামে গোঁড়ামি এবং মানুষকে শোষণ করা আমাদের বন্ধ করা উচিত। তৃতীয়ত হলো শিক্ষার সুযোগ খুবই কম মানুষদের মধ্যে সীমাবদ্ধ রাখা। দেশ পরাধীন হওয়ার আগে পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার মান খুবই উচ্চ পর্যায়ে ছিল। তখনও দেশে গুরুকুল প্রথা চালু ছিল এবং শিক্ষার্থীরা গুরুকুলে গিয়ে গুরুর থেকে বিদ্যা শিক্ষা অর্জন করত। দেশের প্রত্যেকটা গ্রাম এবং প্রত্যেকটা শহরেই সেই সময় গুরুকুল প্রথা চালু ছিল। শিক্ষার মান এবং শিক্ষিতের হার এত উঁচু থাকার কারণেই সেই সময় ভারতবর্ষ বিশ্বগুরু হতে পেরেছিল। এরপর এলো ব্রিটিশ রাজত্বকাল এবং ব্রিটিশরা গুরুকুল শিক্ষার পরিবর্তে ভারতীয়দের পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করতে শুরু করলো এবং এর
ফলে শিক্ষা বিস্তার শুধুমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ রইল যারা গুরুকুল শিক্ষার পরিবর্তে নিজেদের পাশ্চাত্য শিক্ষা শিক্ষিত করতে শুরু করলো। এছাড়া সেই সময় শুধুমাত্র বড় বড় রাজা মহারাজা এবং ব্যবসাদারের ছেলেমেয়েরাই শিক্ষার সুযোগ পেত। তাই শিক্ষার বিস্তার খুবই কম মানুষদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজও দেখুন না, ভারতবর্ষে কি সব মানুষ শিক্ষিত? একটু গ্রাম এরিয়া যান, সেখানে দেখতে পারবেন আজ পর্যন্ত বাচ্চারা পড়াশোনার পরিবর্তে শ্রমিক হিসাবে কাজ করছে। ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে পার্থক্য কি জানেন? কেনই বা আমেরিকা আজকের দিনে সুপার পাওয়ার হতে পেরেছে? এর প্রধান এবং একমাত্র কারণই হলো উন্নত শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাটাকে প্রত্যেকটা মানুষদের মধ্যে পৌঁছে দেওয়া। হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডের মতো বড় বড় এবং আধুনিক ইউনিভার্সিটি সেই দেশেই রয়েছে। বাচ্চাদের ছোটবেলা থেকেই বিজ্ঞান এবং টেকনোলজি শেখানো হয়। বেশি থেকে বেশি মানুষদের ছোটবেলা থেকেই স্টার্ট আপ, বিজনেস, এন্টারপ্রেনিয়রশিপের দিকে এনকারেজ করা হয়। তাই তো টেসলা, গুগল, অ্যাপেল, মাইক্রোসফট এবং ফেসবুকের মতো পৃথিবীর বড় বড় টেক স্টার্টআপগুলো এই ইউনিভার্সিটির কোনো না কোনো একটি রুম থেকে শুরু হয়েছিল। তাই ভারতবর্ষকে যদি একটি সুপার পাওয়ার হতে হয়, আধুনিক ও উন্নত দেশ হতে হয়, তাহলে শিক্ষা ব্যবস্থার উপর আমাদের প্রথম থেকে জোর দিতে হবে এবং স্বামীজির মতো মানুষ গড়বার শিক্ষা সবার থেকে আগে প্রয়োজন। শিক্ষার বিস্তারটাকে সবার মধ্যে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। চতুর্থত হলো সংঘবদ্ধতার অভাব। স্বামীজি বলেছিলেন যে আমাদের মধ্যে অর্গানাইজেশন শক্তির খুবই অভাব। ওই একটা গল্প পড়েছিলাম না, যে একটা লাঠিকে যদি ভাঙতে চাই তাহলে সহজেই ভাঙতে পারবে, কিন্তু 10টা লাঠিকে যদি একসঙ্গে একবারে ভাঙতে চাই তাহলে সেটা হয়তো ভাঙা খুবই দুঃসাধ্য বা অসম্ভব হয়ে পড়বে। আমাদের ভারতীয়দের ক্ষেত্রেও সেই একই কথা প্রযোজ্য। আমরা যদি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, শিখ এই সমস্ত জিনিস ছেড়ে শুধুমাত্র সংঘবদ্ধ হয়ে দেশের উন্নতির জন্য কাজ করি, তাহলে অবশ্যই দেশ একদিন উন্নত হবেই। এছাড়া আমাদের বিভিন্ন জাতির সঙ্গে মিশতে হবে, অস্পৃশ্যতা এবং কুসংস্কারকে দেশ থেকে দূর করতে হবে। আমরা কিছু পারি আর নাই পারি, কেউ সমাজের জন্য ভালো কাজ করলে বা জীবনে সফল হলে তাকে কি করে পা ধরে টেনে নিচে নামাতে হয়, সেই জিনিসটা আমরা বাঙালি হিসাবে খুব ভালো পারি। এছাড়া আমাদের শেখানো হয়েছে আমরা কিছুই নই, আমরা শারীরিক এবং মানসিকভাবে অত্যন্ত দুর্বল। সত্যি কথা হলো আমরা অলস, আমরা পরস্পরকে ভালোবাসি না, আমাদের মধ্যে সংঘবদ্ধতার একান্ত অভাব এবং সব থেকে শেষে আমরা স্বার্থপর। পঞ্চমত হলো নারী শক্তিকে অবহেলা করা। ভারতের সব থেকে প্রধান মহাপাপী হলো মেয়েদের পায়ে দলানো এবং নারীদের ওপর অত্যাচার। আমাদের দেশের বেশিরভাগ নারীদেরই শিক্ষা, সুরক্ষা এবং স্বাধীনতার একান্তই প্রয়োজন। আমাদের দেশের বেশিরভাগ নারীদেরই শিক্ষা, সুরক্ষা এবং স্বাধীনতা নেই বললেই চলে। একটু রিসার্চ করে দেখুন, বুঝতে পারবেন যে আমাদের দেশে শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে কত নারীকে পশ্চিম ভারত এবং পৃথিবীর বিভিন্ন অংশে পাচার করা হচ্ছে। পৃথিবীর সব থেকে বড় যৌনপল্লী আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতেই আছে। আজকের দিনে দাঁড়িয়েও মেয়েদের অপহরণ, পাচার করা এবং যেন একটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। 2014 সালের নির্ভয়া ঘটনা, 2019 সালে হায়দ্রাবাদের ঘটনা এবং 2024 সালে আরজিগড়ের ঘটনা সমগ্র দেশবাসীকে যেমন খুবই উগড়ে ফেলেছিল, ঠিক তেমনি দেশের মানুষের মাথাও লজ্জায় নিচু করে দিয়েছিল। আরজিগড়ের ঘটনায় এত প্রতিবাদ করেও কি হলো, আর কবেই বা মিলবে এর সঠিক বিচার? আরজিগড়ের ঘটনার পরেও সেই একই ঘটনা আরো কতই না ঘটেছে। কোথায় নারী সুরক্ষা? তো গ্রামের দিকে এই একই ঘটনা ঘটলে কটা মানুষই সেই ঘটনা জানতে পারে। তাই আমার মতে যতদিন না দেশের প্রত্যেকটা নারীকে আমরা শিক্ষা, সুরক্ষা এবং স্বাধীনতা দিচ্ছি, ততদিন ভারতবর্ষকে একটি উন্নত দেশ আমরা তৈরি করতে পারবো না। মনে রাখবেন, বাবা এবং মা দুজনে শিক্ষিত হলে তাহলেই তাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে এবং প্রকৃত শিক্ষা পেলেই হবে একজন মানুষের মতো মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটার ব্যাপারে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এই ধরনের দেশাত্মবোধক আই ওপেনিং ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই ভিডিওতে আমরা যেমন দেশের অবনতির কারণগুলোকে খুঁটিয়ে বিশ্লেষণ করেছি, ঠিক তেমনি পরবর্তী ভিডিওতে দেশের উন্নতির উপায়গুলোকে আমরা তুলে ধরবো ঠিক কোন কোন পদক্ষেপ নিলে ভারতবর্ষ একটি উন্নত এবং আধুনিক দেশ হতে পারবে। আর সেই ভিডিওটার লিঙ্ক ওপরে আই বাটন এবং নিচে ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে ঠিক পরবর্তী এমনি একটি ভিডিওতে। সব থেকে শেষে বলবো, বাংলাকে সাপোর্ট করুন, বাংলাকে ভালোবাসুন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ।